দর্শক মণ্ডলী, আমরা শিল্পকলা একাডেমিতে আছি। জশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা, আমরা এই সভাতে আছি। সভাতে আছেন জাসাসের আহ্বায়ক জনাব হেলাল ভাই, আছেন জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সাহেব এবং অন্যান্য শিল্পী, কলা কৌশলী এবং পরিচালক বৃন্দ। এখানে আছে আমাদের কেয়াপ আছে, বিভিন্ন মিডিয়ার লোকজন আছে এখানে। মিডিয়ার লোকজন আছে সবাই আছে। আমাদের সালাম ভাই, আমাদের বিশিষ্ট নাট্যকার। শোকসভা এখনই শুরু হবে। আমি আগেই উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে প্রথমত এই অনুষ্ঠানে উপস্থিত ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা মিনিট বলে নিচ্ছি আমাদের সম্পর্কে। চেতনায় বাংলাদেশ মূলত আসলে আমরা নাট্য নির্মাতা, আসলে ডিরেক্টর গিল্ডের সদস্য এখানে ম্যাক্সিমাম, এবং অ্যাক্টর সিকিউরিটির সদস্য। একটু ব্যাখ্যা করে একটা মিনিট টাইম নিচ্ছি। 5 আগস্টের পরে আসলে ফ্যাসিস্টের পতন হলেও শিল্প সাহিত্য অঙ্গন থেকে আমরা আসলে ফ্যাসিস্টের পতন ঘটাতে পারিনি। আমি ডিরেক্টর গিল্ডের কার্যনির্বাহী পরিষদে আছি, মন্টু ভাই আছেন, থাকার পরেও ওখানে আসলে আমরা ম্যাডামের শোকসভা বা এই ধরনের প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছি না। জোর করে একটা দোয়া অনুষ্ঠান করেছিলাম, সেটার জন্য হচ্ছে যে বারবার গিল্ডের মধ্যেই ঝামেলা করতেছি। তো ওই হিসাব করে আমরা যারা নির্মাতা তারা উদ্যোগ নিলাম যে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে অন্তত ম্যাডামের অনুষ্ঠানটা করি যারা শিল্পে। তো সেখান থেকে আমাদের সহ সংগঠন, যেহেতু জাসাস আমাদের বিএনপির লিডিং অর্গানাইজেশন পার্সোনাল সেক্টরে, সেখানে আমরা হেলাল ভাইকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আর হচ্ছে আমাদের পথে আছেন ইতিমধ্যে রেজাউদ্দৌলা, উনি জাসাসের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক। আর আমাদের শিল্পকলার মাননীয় ডিজি রেজাউদ্দিন স্টালিন, উনি ওনার গুরুত্বপূর্ণ একটা কাজের মন্ত্রণালয়ে আছেন। উনি আমাদের অনুষ্ঠান শুরু করতে বলছেন, উনি এসে আমাদের সাথে অ্যাটেন্ড করবেন। তো আমরা অনুষ্ঠান শুরু করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ এবং পটুয়াখালী জেলার কনভেনিং কমিটির দায়িত্বে হায়দার আলী লেলিন ভাই। উনি আসলে এখন, আপনি যেহেতু ছাত্রদল করা, সেক্ষেত্রে লেলিন ভাই সরাসরি আমাদের ব্যক্তিতে বলতে গেলে রাজনৈতিক গ্রুপ। আমি নির্মাতা পরে, আসলে আমি ছাত্রদল থেকে নির্মাতা হয়েছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব হেলাল খান। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। তো আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করবেন মোহাম্মদ সাদিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون
إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون صدق الله العظيم ধন্যবাদ। আমাদের আজকে সভাপতিত্ব করবেন জাসাসের কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহ আহ্বায়ক জনাব হেলাল খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হায়দার আলী লেলিন ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ডিরেক্টর ফিল্ডের জয়েন্ট সেক্রেটারি এবং জাসাস নেতা দীন মোহাম্মদ মন্ডু। আজকে দেশটি এবং খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সেক্ষেত্রে চেতনা বাংলাদেশ একটি শোকসভা আয়োজন করেছে। সেই সবাই আগত সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে সভাপতি সম্মানিত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী লিয়াকত ভাই, উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের প্রিয় মানুষ হেলাল খান, লেলিন ভাই সহ উপস্থিত আছেন আমার সব পরিচিত মানুষজন দেখতে পাচ্ছি। সবাইকে এটিও বলতে চাই যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন ছিলেন সেটা আমরা বিগত 31শে জানুয়ারি জানাজাতে হিসেবে পাওয়া গেছে। সারা বাংলাদেশে ওনার জন্য কান্নায় সবাই নিয়োজিত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার অনেক স্মৃতি আছে, অনেক জায়গায় আমার দেখা হয়েছে, এমন অনেক জায়গা আছে যে উনি একজন নবম কাউন্সিলে বিএনপি নবম কাউন্সিলে 3 মূর্তি সম্মেলন ক্ষেত্রে আমার সম্মানিত ছিলেন। আমরা একটা নাটক করেছিলাম গাজী মজার নির্দেশনায়। এই নাটকে আমি অভিনয় করছি, আমার পার্শ্ববর্তী অভিনয় করছে শিবাস বাবুল আহমেদ সহ আরো অনেকে ছিল। সেখানে কেউ ছিল, তো সেখানে শেষের দিকে আমাদের ক্যারেক্টার ছিল নোয়াখালী ভাষায়। তো আমার ওয়াইফ ছিল, অভিনয় করেছিল, শরীর ছিল কোয়ার্টিস্ট। তো ম্যাডাম শেষ হওয়ার পরে আমাদের ডাকলেন, আমার ওয়াইফকে ডাকলেন, আমাকে ডাকলেন। গেলার পরে উনি বললো যে ম্যাডাম আমার মুখে বললো যে তুমি তো দেশের বাড়ি কোথায়? বললো যে আমাদের শরীর মহেশী। কিন্তু নোয়াখালী ভাষায় যে কথা বলার চেষ্টা করে তার পাশে আলোচনা আমার বড় ভাই বলতুল্লাহ বললো, উনি বললো যে আমার ভাইয়ের বউ এবং ভাইয়ের বউ তোর মাথায় পা দিয়ে সারাপ করেছে, ওনার হাতটা আমাদের মাথায় লেগেছে। এটা অত্যন্ত আমার কাছে মনে পড়েছে সারাক্ষণ। তাছাড়া ম্যাডামের কাছে অনেকবার দেখা হচ্ছে আমাদের সাথে, যেহেতু রাজনীতি করি সেই জন্য বলি আমি সম্পূর্ণভাবে আমরা সবাই শোকাহত। এরকম এই ধরনের মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করবে কিনা আমি জানি না। অত্যন্ত বেদনা কিন্তু আমরা এখানে তোমার আয়োজনকে আলোচনা করে আপনারা সব উপস্থিত থাকবেন। আর এটাই বলবো, তারপরে অনেক বক্তা আছেন, সবাই তাদের স্মৃতির উদ্দেশ্যে কথা বলবেন। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী হেলাল
সবাই কথা হবে। তো আমি এটুকু বলতে চাই, আমরা আসলে কি হারিয়েছি আমরা সবাই জানি, যারা আমরা জাতীয়তাবাদের আদর্শ সৈনিক, আমরা জানি যে আমরা কি হারিয়েছি। আমাদের এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আগামী নির্বাচনে আমরা অবশ্যই চাই যে আমার দল বিএনপি একক সংগঠিত পাক, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হাততালি দিবেন না, শোকসভা সব রিকোয়েস্ট হাততালি না, তবে শোকসভা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চেতনায় বাংলাদেশ এই সংগঠনটি সম্ভবত একটি মহৎ আয়োজনের মধ্যে, মানে সুখের পরিবেশে সুখের আবহাওয়া দিয়ে আত্মপ্রকাশ শুরু বা যাত্রা শুরু সেটা করা হচ্ছে। আসলে দেশনেত্রী বলেন, আপসীন নেত্রী বলেন, আর জাতীয় অভিভাবক বলেন, বেগম খালেদা জিয়া উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন। জিয়াউর রহমানের আদর্শটা কি ছিল বা জিয়াউর রহমান কি ছিলেন, কে ছিলেন, তিনি আসলে এটা আমাদের আসলে একটু গভীরভাবে উপলব্ধির বিষয়, কারণ আমরা আসলে এটা ছোটখাটো কোনো বিষয়। জিয়াউর রহমান আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ের যে আমরা যে জাতি বাংলাদেশি, সেই বাংলাদেশি পরিবেশ পরিচিতিটা উনি আমাদেরকে দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়টা আমাদেরকে দিয়েছেন, ভূখণ্ডগতভাবে আমাদেরকে এই আত্মপরিচয়ে পরিচিত করেছেন। জিয়াউর রহমান যখনই দেশের প্রয়োজন পড়েছিল তিনি কিন্তু সশরীরে যুদ্ধে গিয়েছিলেন। আমরা যদি যখন অবিভক্ত পাকিস্তান ছিল, তিনি যখন পাকিস্তানের একজন তরুণ ক্যাপ্টেন ছিলেন, আমরা 65 পাক ভারত যুদ্ধের সময়কার কথাটা যদি স্মরণ করি, তখন তিনি সেখানে সরাসরি দেশের জন্য যুদ্ধে গিয়েছিলেন, ভারতের সাথে যুদ্ধ করেছিলেন এবং ইনি সর্বোচ্চ সেই সময় তিনি সর্বোচ্চ বেসামরিক খেতাবে ভূষিত হয়েছিলেন। আবার 71-এ যখন তিনি তখন দেশের জন্যই তিনি যুদ্ধটা করেছিলেন, আবার 71-এ যখন প্রয়োজন পড়ল, আমাদের দেশ যখন নেতৃত্ববিহীন দিকভ্রান্ত অবস্থায় ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সরাসরি যুদ্ধে নেমেছিলেন। যুদ্ধ করে উনি ফিরে গিয়েছিলেন। আবার যখন দেশের প্রয়োজন পড়েছে তখনই আবার ওনার আবির্ভাব করেছে। অর্থাৎ দেশ এবং জাতির প্রয়োজনে জিয়াউর রহমান নিজের জীবনটাকে উৎসর্গ করে গেছেন। রাজনীতি উনি রাজনীতি করতে চাননি, রাজনীতি ওনার কাছে গিয়েছে, দেশ ওনার কাছে গিয়েছে, দেশের প্রয়োজন ওনার কাছে গিয়েছে। তেমনি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে ম্যাডাম বেগম খালেদা জিয়া উনি রাজনীতিতে আসতে চাননি, রাজনীতি ওনার কাছে গিয়েছেন, দেশ ওনার কাছে গিয়েছেন, রাজনীতির প্রয়োজনে দেশের প্রয়োজনে ওনার কাছে মানুষ গিয়েছে। তিনি জিয়াউর রহমানের লিগেসিকে ধরে রেখে যে জাতীয়তাবাদ, আপসীনতা, গণতন্ত্র, আমাদের দেশীয় আত্মপরিচয়ের বিষয়টাকে উনি ধরে থাকবে। আসলে ওনার যে অবদান, এটা নতুন করে কিছু বলার নাই, কিন্তু কিছু জিনিসটা থাকবে আমরা কতটা ওনাদের লেগেছি, ওনাদের এই আদর্শটাকে ওনারা জিয়া পরিবার পুরো পরিবারটাই জীবনে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছে। উনি যে নিজের জীবনটাই উৎসর্গ করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। উনি তো বলেছেন, আপনারা তো সবাই জানেন, ওনাকে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সাজা দিয়ে ওনাকে কারাগারে নিয়ে যায়, ওই দিন উনি বলেছেন যে আমি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আপনারা ছেড়ে গেলেও আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আমি আমার আত্মীয় স্বজন ছেলে সব হারিয়েছি, আপনারা আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এর চেয়ে বড় কথা কিছু হতে পারে না। একজন দেশপ্রেমিক, একজন মানুষ, দেশপ্রেমিক একজন মানুষ কে এইভাবে কথা বলতে পারে? উনি বলেছিলেন
যে আপনার কূটনৈতিক ডিপ্লোমেটিক যে আমাদের কোনো প্রভু নাই, আমরা ছোটদের বলে কেউ অসম্মান করে কথা বলবে, আমাদের উপর চাপিয়ে দেবে, সেটা আমরা মেনে নেব না। এটা যদি কেউ বলে আমরা না ভারতের না পাকিস্তানের, আমরা বাংলাদেশের, সবার আগে উনি বাংলাদেশের কথাই বলেছেন। তো ওনার লেগেসিটা আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের জাতীয়তাবাদের বিষয়টাকে বুঝতে হবে। এখানে যারা এই আয়োজনটা করছেন সংস্কৃতি অঙ্গনের সবাই, দুঃখজনক বিষয় হচ্ছে যে সংস্কৃতি অঙ্গনের দিকে তাকালে আমরা এখন কি দেখতে পাই, খুব দুঃখজনক যে একজন জাতীয় নেত্রী, জাতির অভিভাবক, গণতন্ত্রের আপসীন নেত্রী, উনি পৃথিবী থেকে চলে গেছেন, আমাদের সংস্কৃতি অঙ্গন নিশ্চুপ হয়ে গেছে। একটি সংগঠন আমি দেখি নাই যে এখানে ডিরেক্টর্স গিল্ড বলেন, আর্টিস্ট গিল্ড বলেন, অন্যান্য যেসব সংগঠন আছে অনেক আছে, আপনি টোটাল সংস্কৃতি অঙ্গনের দিকে তাকিয়ে দেখেন তো কয়জনে এটার দোয়া মাহফিল শোক সভার আয়োজন করেছেন। এটা অর্থটা কি? যেখানে রাষ্ট্রীয়ভাবে 3 দিন শোক পালন করা হয়েছে, দেশ বিদেশের সকল, বাংলাদেশের এমন কোন সংগঠন বা এমন কোন একজন চায়ের দোকানদার পর্যন্ত একটা শোকের ব্যানার ঝুলিয়ে রেখেছে, অথচ আমাদের কালচার সংস্কৃতির অবস্থাটা কি দেখেন, খুবই দুঃখজনক। এখানে আমাদের চন্দ্রদীপ বললেন, উনি ডিরেক্টর্স গিল্ডের নির্বাহী সম্পাদক মধ্যপুরে আছেন। ডিরেক্টর্স গিল্ড কি করেছে? ওনারা তো কমিটিতে আছেন। আরে ভাই, একজন মানুষ মারা গেলে ওনাদের সংগঠনে যদি একটা সদস্য মারা যেত, ওনারা কি একটা দোয়া মাহফিল আয়োজন করতে পারতেন না? আয়োজন করার জন্য কি খুব বেশি অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়? মিটিং বসে সিদ্ধান্ত নেওয়া বিষয় এটা তো তাৎক্ষণিকভাবে আছে। আর উনি তো জাতীয় নেত্রী, ওখানে যে উনি বলছে যে আসলে ফেসিজমটা আমরা আসলে তাড়াতে পারিনি, রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে, এটা তো তার সবচেয়ে বড় প্রমাণ। আপনার আজকে যদি শেখ হাসিনা মারা যেত, তাহলে তো এটা লাভ দিয়ে উঠতো, মিছিল করতো। সেই জায়গায় মানে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের সংস্কৃতি অঙ্গটা কোথায় আছে সেটা দেখার, খুব উপলব্ধি করার বিষয়। আপনারা শুরু করছেন, এটা শুরু থাকবে। আপনাদের মধ্যে এই বোধটা থাকা উচিত, চেতনায় বাংলাদেশ না, চেতনায় জিয়া, চেতনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেতনায় জিয়া, চেতনায় বেগম খালেদা জিয়া, চেতনায় তারেক রহমান, সবার আগে বাংলাদেশ। বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখলে, এখানে হেলাল ভাই আছেন, আর প্রিয় নায়ক হেলাল ভাই জাতীয় আহ্বায়ক, উনি প্রেসিডেন্টও ছিলেন, লিয়াকত ভাই আছেন, আমাদের বড় ভাই আছেন, সবাই। তো ওনাদেরকে এই বিষয়গুলো একটু ভাবতে হবে। আসলে এটা তো একদিনে শেখর করে বসেনি। আপনার 17 বছরের একটা পুরা আমাদের যে সংস্কৃতির যে ধারাটা, সেই ধারাটাকে চেঞ্জ করেছে বিএনপির আমলে। আমি তো দেখেছি তো 91 থেকে 96, আবার 2001 থেকে 2006 পর্যন্ত। ওই সময় এমন তো কোনো বিভেদ ছিল না, এমন কোনো কোনো কিছু ছিল না। প্রত্যেকের এই সেই গভর্নমেন্ট, এই ম্যাডাম খালেদা জিয়া কাকে মূল্যায়ন করেন নাই। তবে একটা জিনিস আপনাদেরকে সতর্ক থাকতে হবে ভাই, এখন হয়তো সময় অনেকে মনে করছে অনুকূল, বিএনপি ক্ষমতায় আসবে, অনেক দুধের মাছি কিন্তু হাজির হবে, ফনফন করে কিন্তু করছে। আমি সাংবাদিক হিসাবে আমি জানি, আমি বুঝি, আমরা দেখে আসছি, অনেকেই বড় জাতীয়তাবাদী হয়ে যাবে। বহুজন দেখেছি যারা সারা এই যে মুসাফির যে মারা গেলে, মুসাফিরকে যে হত্যা করা হলো, আমরা দেখেছি মুসাফিরকে যখন এই ব্রিটিশ শাসনের সময়ে রাস্তায় নামতে দেয়নি, একটা পোস্টার সাজাতে দেয়নি। এই মুসাফিরের পোস্টার, নান্দনিক পোস্টার, ইংরেজি বাংলায় পাশের পিছনে ছিল, এলাকা ছিল। সেই নেতাগুলিকে, এই নেতাগুলিকে হত্যা করে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। আপনারা এখন দেখবেন যে অনেকেই দুধের মাছের মতো ভনভন করে ঘুরছে, কত কাছাকাছি যাওয়া যায়, কত ইয়ে হয়ে যাওয়া। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন। তো আসলা হলো সবচেয়ে খারাপ, 2 নৌকায়
পাড়া দেওয়া যেন সবচেয়ে এটা খারাপ না। আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। জিয়া রহমানের আদর্শটাকে ধারণ করেন, জাতীয়তাবাদটাকে ধারণ করেন, সংস্কৃতি থেকে জাতীয়তাবাদের প্রতিফলন ঘটান, তাহলে আমাদের সংস্কৃতিটা এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্পণ ভাই। রেজাবুদ্দৌলা চৌধুরী, উনি বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন জনাব জাকারিয়া আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং গোপালগঞ্জের বর্তমান টিম লিডার। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন টেলিপ্যাপের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের চেতনায় বাংলাদেশের সহযোদ্ধা বড় ভাই সাজ্জাদ হোসেন দদুল। সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের সভার সভাপতি, আগত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম। আমার এখন গুজবাম্প হচ্ছে। আমি খুব আবেগপ্রবণ মানুষ, আবেগতাড়িত হয়ে যাই। আমাদের পুরো পরিবার বিএনপি পরিবার। আমি দেখেছি আমজাদ হোসেন সাবেক জাসাস সভাপতি, আমার বাবা, ওনার সুবাদে, ওনার কল্যাণে ম্যাডামের সাথে আমার দুবার দেখা হয়েছিল। ওনার কথায় যে স্নেহ, কথায় যে ভালোবাসা, এটা আসলে আমি ছাড়া এই অনুভূতি কেউ প্রকাশ করতে পারবে না, কারণ আমার অনুভূতিটা নিজে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশে জাতীয়তাবাদীর প্রবর্তক। আর একটি জাতি যদি জাতীয়তাবাদে না থাকে, তাহলে সে জাতি জাতিতে রূপান্তর হয় না। ওনার পরবর্তী পথটি এগিয়ে নিয়ে যায় আমাদের ম্যাডাম, যাকে আমরা আপসহীন বলি, দেশনেত্রী বলি। 90-এর আন্দোলনেও আমি তাকে সামনাসামনি দেখেছি। উনি আসলে এখন আর আপসহীন দেশনেত্রী এই জায়গাটাই নাই। আমার কাছে মনে হয়, সবার কাছেই মনে হবে, বা এটা স্বীকৃত উনি মারা যাওয়ার পরে, যে উনি এখন বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। এটা পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে ভুল নাই, দ্বিধা নাই। কেউ হয়তো রাজনৈতিক বিরোধিতার জন্য বলতে পারেন, বলবেন। যারা বিরোধী পক্ষ, তারা বিরোধী কথাবার্তাই তো বলবেন। তো যাই হোক, দর্পণের কিছু কথা আমার খুব ভালো লেগেছে। এখন দর্পণের একটা কথায় আসি, কালচার লঙ্ঘনে কিছু হয়নি। সত্যি, একদমই সত্যি কথা যে আমরা কালচার লঙ্ঘনে কিছু করতে পারিনি। 96-এ আমি বাংলাদেশের প্রথম সাজ্জাদ হোসেন দদুল বিটিভিতে ব্ল্যাকলিস্টেড, তখন কোনো প্রাইভেট চ্যানেল আসে নাই। আমি তখন বিয়ে করেছি, তখন আমি কিভাবে সংসার সার্ভাইভ করবো, অন্য কিছু জানি না জীবনে। আমার খুব কষ্ট হয়েছে, সেই কষ্টগুলো কেউ দেখে নাই, হয়তো কাছে 2-1 বন্ধু বান্ধব দেখেছে। হেলাল ভাই আমার খুব ঘনিষ্ঠ, তাকে আমি ফিল্ম থেকে খুব, আমার বয়স যখন অল্প তখন থেকে চিনি, জানি। রেজাবুদ্দৌলা চৌধুরী চাচা, উনি জামালপুরের, আমিও জামালপুরের। উনি জানে বিএনপির বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে কমিটির জন্য আমরা কত রকমের বাধা বিপত্তির মধ্যে পড়েছি, কত রকমের রাজনৈতিক বিপত্তির মধ্যে পড়েছি। রেজাবুদ্দৌলা চৌধুরী চাচা নিজে সাক্ষী। বিশেষ করে আমার বিষয়টা তো আরো বেশি জ্বলন্ত সাক্ষী। তো এখানে আমি দর্পণের কথাটাই ফিরে আসি। মাঝখানে মনে করলাম এই 2জন মানুষের কথা আমার খুব বিশেষভাবে বলা প্রয়োজন, এবং লিয়াকত ভাইয়ের সাথে ইদানিং আমি খুব সক্ষম। তো ওই 2জন মানুষ আমার পূর্বে খুব ঘনিষ্ঠভাবে পরিচিত। এখন আমাদেরও কিছু ব্যর্থতা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসে গাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম বা আমজাদ হোসেনের মতো লোকদের পেয়েও কেন বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা।
দল তো কখনো না করবে না যে তোমরা গুছিও না, নিজেরা গুছগাছ হইও না। তো যাই হোক, আমি 96-এ ওই আওয়ামী লীগ সরকারের সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন, তখন ট্র্যাক টিভি টাইম নামে একটা টাইম ছিল, এটিএতে চলতো 1 ঘন্টা, দর্পণ ভালোভাবে জানে। ট্র্যাক টিভির অফিসের সামনে একটা খোলা জায়গা ছিল, তখন জাতীয়তাবাদী মেন্টালিটির কিছু মানুষজন নিয়ে আমি এখানে বসি। সেখানে সম্ভব, এখানে কি জুলফিকার চঞ্চল আছে? অভিনেতা জুলফিকার চঞ্চল নাই, ও ছিল ঘটনার সময়। তো তখন আওয়ামী লীগের লোকজন আমাদেরকে মারতে আসলো ওই জায়গায়, খুব পরিচিত মুখ, নামগুলো আমি না বলি। তো চেয়ার টিয়ার তুলে ফেললো, পরে সবাই ফিরি করে দিল, মারামারিটা হলো না। তখন থেকেই আমরা খুব নিষ্কৃত, নির্যাতিত। লাস্ট জামালপুরে আমার জায়গা দখল হয়ে গেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে। জামালপুরে পোশাক পরায় আমার উপরে হামলা হলো, আমার গাড়ির অনেক ক্ষতিগ্রস্ত হলো। আমি গাড়ির ভিতরে ছিলাম দেখে আমার শারীরিক ক্ষতি হলো না, থানায় গেলাম মামলা দিতে, মামলা নিল না। এরপরে জামালপুরের লোকজনকে ধরে, ওই রেজাউদ্দৌলা চাচা জানে যে মির্জা আজমের সাথে আমার দূর থেকে হাই হ্যালো ছাড়া এমনি কোনো পরিচয় নেই। তো আমার চাচা বললো, আমি মির্জা আজমের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনার লোকজন আমাদের 172 ডিসিমিল শহরের মধ্যে জায়গা, এবং সেই জায়গার সাথে বাড়ির জায়গার কানেকশন আছে আমাদের, যেখানে আমজাদ হোসেনের জন্ম। প্লিজ তাদেরকে একটু বলেন এই জায়গাগুলো ছেড়ে দিতে, এটা আমাদের 150 বছরের পুরনো জায়গা, প্রত্যেক ভিটা। তো ওনারা কিছু করেন নাই। পরে আরো 39 জন লোক দিয়ে ওয়ারিশ বানায় মামলা করে দিছে। পরে 55 লক্ষ টাকা দিয়ে আপোষ করে সেই সলনামা করে সেই মামলা থেকে ওই যারা জমি কিনেছিল তারাই এটা মানে করে দিচ্ছে। তারপরে কতটা নির্যাতন, এই নির্যাতন গুলো দেখা যায় না, একটা মামলা হলে দেখা যায়, রাজপথে একটা মামলা খেয়েছে দেখা যায়, কিন্তু আমরা অন্যভাবে মামলা খেয়েছি। এখন আমি চাই যেটা বর্তমানে দর্পণ আরেকটা কথা বলেছে যে কোন একটি সংগঠনের কথা বলেছে, সে সংগঠন থেকে কিছু করতে পারতো। সে সংগঠন না, শুধু আমাদের মিডিয়ায় 14-15টা সংগঠন, 14-15টা সংগঠন মিলে যদি আমরা বুঝাইতে পারি জাতীয়তাবাদী রাজনীতি, এই প্ল্যাটফর্মটা, তাহলে অসাধারণ একটা চমৎকার জায়গা তৈরি হতে পারে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এটাও যে দর্পণ সহযোগিতা করবে, আজকে যারা অতিথিবৃন্দ তারা সহযোগিতা করবেন। এমনকি সর্বশেষে আমি কথা বলতে চাই, একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের প্রাণপ্রিয়, আমি একটা কথা বলে শেষ করছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ওনার একটি কথা আমার সব সময় নাড়া দেয়। আমি যেহেতু দেশপ্রেমিক মানুষ, আমার অন্য কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা, এদেশে আমার জন্ম, এদেশে আমার মৃত্যু হবে। আমিও তার অনুসারী, আমারও এই দেশে জন্ম হয়েছে, এদেশে মৃত্যু হবে। সবাইকে ধন্যবাদ। ডিরেক্টর গিল্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, ফরিদ ভাই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবং সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মিসেস কেয়া শারমিন সুলতানা, সভানেত্রী জিসাস, একদম সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রুকেয়া সুলতানা কেয়া চৌধুরী। এখানে চেতনায় বাংলাদেশ এই প্রোগ্রামে আসলাম। সবার আগে লেলিন ভাই, হেলাল ভাই, লিয়াকত ভাই, রেজাউদ্দৌলা ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আরো পরিচিত সবাই আছেন এখানে। আমি এইটুকু বলবো যে আমাদের তিনবারের ম্যাডাম খালেদা জিয়া, ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে। উনি আমাদের প্রোগ্রামে অনেকবার এসেছেন, জিসাসের প্রোগ্রামে মিনিমাম 6 থেকে 7 বার এসেছিলেন। আর আমাদের তো এফডিসিতে প্রতি বছর 30 মে খাবারের ব্যবস্থা করা হইতো, ওইখানে উনি প্রতিবারই আসতেন, ওইখানেও দেখা হইতো। তারপরে গুলশান কার্যালয়ে আমার সাথে দেখা হয়েছে। তো পৃথিবী, বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কতটুকু পরিচিতি বা কতটা ভালোবাসা এই দেশের মানুষ দেখুক।
বা দেখবে, যারা ওনার বিরোধিতা করেছেন তারা অবশ্যই দেখবে যে মানুষ কত ভালোবাসছেন। তো আমরা এটাই আশা করব পরবর্তী প্রজন্ম আমাদের তারেক রহমান উনি ম্যাডামের মতোই হবে ইনশাল্লাহ। আর যেহেতু সামনে ইলেকশন আসছে, আমরা সবাই মিলে কাজ করব, আমরা সবাই ভোট দিব এবং আমরা চাবো উনি ম্যাডামের মতোই হোক বা হবে ইনশাল্লাহ। আমি এইটা বলে শেষ করছি। ধন্যবাদ।